বেসিসিটির অ্যারেঞ্জমেন্ট করতে হবে। চারটে কম্পাউন্ড আছে, সেই চারটে কম্পাউন্ডকে সাজাতে হবে অ্যাকর্ডিং টু দ্য বেসিসিটি। কম্পাউন্ডগুলো এখানে ড্র করে দিচ্ছি, দেখো। দিস ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড, সেকেন্ড কম্পাউন্ড ডাবল বন্ড হয়ে গেল, থার্ড কম্পাউন্ড NH, not NH2, this is NH, double bond, and fourth compound আছে এটা। দেখো এখানে কনসেপ্টটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। যেই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি যত বেশি থাকবে, যেই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি যত বেশি থাকবে সে তত বেশি, এটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট কি, যদি বেসের করেসপন্ডিং কনজুগেট অ্যাসিড স্টেবল হয় তাহলে বেসটা কনজুগেট অ্যাসিড ফর্ম হয়েই থাকতে চাইবে, তাহলে বেস আর বেস ফর্মে আসতে চাইবে। মানে ব্যাপারটা এরকম, ধরো এই কম্পাউন্ডার আমি কনজুগেট অ্যাসিড ড্র করার চেষ্টা করছি। কনজুগেট অ্যাসিড এটা কিরকম দেখতে হবে, NH2 NH2, এই যে লোন পেয়ারটা আছে সে ধরো এইচকে ধরেছে, তাহলে এটা হয়ে গেল NH2 প্লাস। এখন এই যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হলো এটা তো বেস, বেস, আর এটা যেটা তৈরি হচ্ছে সেটা কনজুগেট অ্যাসিড। দেখতে হবে কনজুগেট অ্যাসিড স্টেবল কিনা। যদি কনজুগেট অ্যাসিড স্টেবল হয় তার মানে নাকি এই কম্পাউন্ডটা আনস্টেবল, বেসটা আনস্টেবল। বেস যত আনস্টেবল তত রিঅ্যাক্টিভ। তাহলে কি বোঝা যাচ্ছে, কনজুগেট অ্যাসিডটাকে যদি আমরা স্টেবল হিসাবে প্রুভ করতে পারি তাহলে বেস হয়ে যাবে আনস্টেবল। বেস আনস্টেবল মানে বেস হয়ে যাবে রিঅ্যাক্টিভ, আর বেস রিঅ্যাক্টিভ মানে বেসের বেসিসিটি বেশি হবে, বেসের বেসিসিটি বেশি হবে। ক্লিয়ার? এটা দেখা যাক কিভাবে করা যায়। এই যে আমি কনজুগেট অ্যাসিডটা ড্র করলাম, সেই অ্যাসিডটা দেখো রেজোনেন্স করছে খুব সুন্দর করে। এই নাইট্রোজেন এখানে আসতে পারে, তার লোন পেয়ার নেই, তাহলে বন্ডটা এখানে যাবে। ফার্স্ট রেজোনেটিং স্ট্রাকচার এটা এরকম দাঁড়াবে, NH2 পজিটিভ, NH2, NH2। আর কি হতে পারে, এ করবে ডাবল বন্ড, এই বন্ডটা এদিকে যাবে, তাহলে এরা একটা রেজোনেটিং স্ট্রাকচার চলে আসছে এরকম, ডাবল বন্ড NH2 প্লাস। দেখো তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আমরা ড্র করেছি এখানে। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কখনো ডবল বন্ড এই নাইট্রোজেনের সাথে আছে, কখনো উপরের নাইট্রোজেনের সাথে আছে, কখনো ধারের নাইট্রোজেনের সাথে আছে। মানে কম্পাউন্ডটা খুব ভালো মতো স্টেবল হয়ে গেছে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে, এবং তিনটে রেজোনেটিং স্ট্রাকচার ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, তিনটেই ইকুইভ্যালেন্ট, সেম এনার্জেটিক, এই জন্য খুবই বেশি স্টেবল। তাই এটা খুবই বেশি আনস্টেবল। এটা স্টেবল মানে কি, এটা সঙ্গে সঙ্গে এদিকে চলে আসতে চাই, তাহলে রিঅ্যাক্টিভিটি বেশি হবে। তাহলে যে ফোর্থ কম্পাউন্ডটা বলেছিলাম সেটার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে, মানে সবচেয়ে বেসিটি বেশি। আচ্ছা, এটা হচ্ছে কম্পাউন্ড 1, এটা হচ্ছে কম্পাউন্ড 2, এটা হচ্ছে কম্পাউন্ড 3। দেখো কম্পাউন্ড 3 এরও আমার কনজুগেট অ্যাসিড আমরা চাইলে ড্র করতে পারি। কম্পাউন্ড 3 যেটা আছে তারও যদি আমরা কনজুগেট অ্যাসিড ড্র করতে চাই করতে পারি। কিরকম ভাবে হবে, তার লোন পেয়ারটা দিয়েছে কোনো একটা H প্লাসকে, তাহলে এটা দেখতে কেমন হয়েছে, NH2 প্লাস NH2, এই অবস্থা আছে। তাহলে এটা হচ্ছে আমার কনজুগেট অ্যাসিড Ca, এটা হচ্ছে আমার বেস। এই যে কনজুগেট অ্যাসিডটা আছে দেখা যাচ্ছে এটা কি করে, এটা যদি এদিকে নেমে আসে তাহলে এখানেও রেজোনেটিং স্ট্রাকচার আছে, বাট অতগুলো রেজোনেটিং স্ট্রাকচার নেই, তিনটের মতো। এখানে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার আছে দেখো, NH2 এখানটায় প্লাস, এটা হচ্ছে NH2, এটা হচ্ছে স্ট্রাকচার 1 রেজোনেটিং স্ট্রাকচার, এটা স্ট্রাকচার 2। এখানে দুটো রেজোনেটিং স্ট্রাকচার আছে, মোরাললেস এর থেকে একটুখানি লেস স্টেবল। তাহলে সব এর থেকে যদি লেস স্টেবল আর করেসপন্ডিং যে বেসটা আছে সেটাও লেস বেসিক হবে, কার থেকে, 4 এর থেকে। তাহলে সবচেয়ে ভালো বেসিক কি হচ্ছে 4, 4 এর পরে ভালো বেসিক হচ্ছে আমাদের কাছে 3। এবার দেখা যাক 1 আর 2 এর মধ্যে কে বেটার স্টেবিলিটি দেখাচ্ছে। ঠিক আছে, দেখো ভালো করে। এই যে নাইট্রোজেনের সাথে যে কার্বনটা আছে সেটা sp3 কার্বন, আর এই যে নাইট্রোজেনের সাথে কার্বনটা আছে এটা sp2 কার্বন। আমরা জানি যদি s ক্যারেক্টার বেশি হয়, যেরকম এখানে s ক্যারেক্টার বেশি, এখানে s ক্যারেক্টার কত পার্সেন্ট, 33%, এখানে s ক্যারেক্টার 25%। তাহলে s ক্যারেক্টার যত বেশি হবে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে, ইলেকট্রন নেগেটিভিটি বেশি হলে ইলেকট্রনকে উইথড্র করবে।
তাহলে এই ইলেকট্রনকে উইথড্র করছে, কিন্তু এর কিন্তু ইলেকট্রনকে ডোনেট করছে। এরা প্লাস আই ইফেক্ট দিয়ে ইলেকট্রনকে ডোনেট করছে, তাহলে এই নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন ডেনসিটি আগের থেকে বেশি হবে, এর থেকে অন্তত বেশি হবে। তাই 1 দেন 3 and 4টা আমরা কনজুগেট অ্যাসিড দিয়ে এক্সপ্লেন করলাম, আর 1 and 2টাকে আমাদের এখানে তো কনজুগেট অ্যাসিড দেখানোর জায়গাও নেই। কনজুগেশনের জন্য মিনিমাম আমার একটা লোন পেয়ার দরকার, যেটা এর কাছে ছিল, এর কাছে ছিল, এর কাছে ছিল। তাই জন্য 3 and 4টা আমরা কনজুগেট অ্যাসিড দিয়ে দেখলাম। কনজুগেট অ্যাসিডের স্টেবিলিটি বেশি হলে বেসটা ভালো স্ট্রং হবে। আর 1 আর 2 যেহেতু কনজুগেট অ্যাসিডের কোনো ব্যাপার নেই, তাই এখানে নর্মাল আমরা কার্বনের হাইব্রিডাইজেশন থেকে দেখলাম যদি এস ক্যারেক্টার বেশি হয়, ভালো করে বোঝো, যদি এস ক্যারেক্টার বেশি হবে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রন ডেনসিটি, এই যে ইলেকট্রন ডেনসিটি সেটা কমে যাবে। ইলেকট্রন ডেনসিটি কমে গেলে বেসিসিটি কমে যায়। যেই কোশ্চেনটা দিয়েছিলে তার পুরোপুরি ক্লিয়ার হলো তো ব্যাপারটা? দেখো, দেখে নাও, বলো যদি কিছু জিজ্ঞেস করার থাকে বলো, আমি আরেকবার বলবো, এর উপরে কিছু বলবো। বলো। হ্যাঁ, এই যে NH আছে, এখানেও NH2 রয়েছে, নাইট্রোজেন দুটোতেই আছে, বাট এই নাইট্রোজেনটা এমন একটা কার্বনের সাথে অ্যাটাচ যেটা sp2 আর এটা sp3। sp2 মানে s ক্যারেক্টার 33%। s ক্যারেক্টার বেশি হলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। কেন দেখে নাও, s অরবিটালকে দেখতে কেমন? s অরবিটাল স্ফেরিক্যাল দেখতে, p অরবিটাল ডাম্বেল শেপ দেখতে। s অরবিটালটাই কিন্তু একমাত্র এমন অরবিটাল যেটা ইলেকট্রনকে ইউনিফর্ম ডিরেকশনে সবসময় ভেতরের দিকে টানছে। কিন্তু এখানে কখনো টানছে, কখনো টানতে পারছে না, কখনো ডিসটেন্স বেড়ে যাচ্ছে, কখনো কাছে আসছে। তাহলে কন্টিনিউয়াসলি খুব ভালো অ্যাট্রাকশন ফোর্স দেখাচ্ছে s অরবিটাল নাকি p। তাই জন্য s অরবিটালের পার্সেন্টেজ যত বেশি হবে তত ইলেকট্রনকে টেনে রাখার টেন্ডেন্সি বেশি হবে, তার মানে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হবে। ইলেকট্রন নেগেটিভিটি বেশি হলে এই কার্বন নাইট্রোজেনের ইলেকট্রনটাকেও নিজের দিকে টানতে শুরু করবে। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটা অন্য কাউকে আর দেওয়ার জন্য সাফিসিয়েন্ট ইলেকট্রন ডেনসিটি কন্টেইন করে থাকতে পারবে না বা রিটেইন করে থাকতে পারবে না। লজিকটা বোঝা গেছে? আর sp3 কি করে? প্লাস আই এফেক্ট শো করে। sp3 আমরা জানি প্লাস আই এফেক্ট শো করে। ইলেকট্রন ডেনসিটি অন নাইট্রোজেন আটম ইনক্রিজ করে দিচ্ছি আমরা, তাই জন্য অনেক দূরে ইলেকট্রনটা ছেড়ে দিতে পারছে উইথ রেসপেক্ট টু 2, মানে 2 এর থেকে বেটার করতে পারছে। ক্লিয়ার? দেখো, বুঝতে পেরেছো কিনা দেখো, নাহলে আবার বলো। বাকিদের সবার ক্লিয়ার হয়েছে? স্যার কনজুগেট অ্যাসিডের যে 3 আর 4 টা একটু বলবে? হ্যাঁ, 3 আর 4 দুটোতেই আমরা H+ খাইয়ে দেবো। কেন এটা করতে পারবো? কারণ এখানে আমরা জানি এটা রেজোনেন্স হবে। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ডবল বন্ড আছে, ডবল বন্ড নাইট্রোজেন লোন পেয়ার যদি একসাথে থাকে তাহলে রেজোনেন্স হয়। তাহলে রেজোনেন্স দিয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে বলে এদেরকে আমরা সবাই কনজুগেট অ্যাসিড বানিয়ে নেব বেসগুলোকে। এর মধ্যে একটা H+ দিলাম, হয়ে গেল কনজুগেট অ্যাসিড। দেখো কনজুগেট অ্যাসিডটা কতটা স্টেবল। দেখলাম হ্যাঁ, দুটো রেজোনেটিং স্ট্রাকচার করে স্টেবিলিটি আছে, ঠিক আছে। এইখানে করলাম স্ট্রাকচার 4এও একটা H+ দিলাম, দেখলাম এই যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হলো সেটা 3টে রেজোনেটিং স্ট্রাকচার করে স্টেবল হলো। কোনটা বেশি স্টেবল? 4th কম্পাউন্ডের থেকে তৈরি কনজুগেট অ্যাসিডটা বেশি স্টেবল। তাহলে 4th কম্পাউন্ডটাই বেশি রিঅ্যাক্টিভ। ক্লিয়ার? বেশি রিঅ্যাক্টিভ মানে বেশি বেসিক। এই করে 4 ইজ মোর বেসিক দ্যান 3। শ্রেয়া দেখো, ক্লিয়ার তো? যদি আমি দেখি কনজুগেশন করতে পারছি, নিশ্চয়ই কনজুগেশন দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কনজুগেশন করার ক্রাইটেরিয়া ডাবল বন্ড অ্যান্ড লোন পেয়ার সাইমালটেনিয়াসলি একটা কম্পাউন্ডে থাকতে হবে। যদি সেটার মধ্যে কোনো একটা মিসিং থাকে তখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে দেখব। যে কোনো কিছু অর্গানিক কেমিস্ট্রিতে যা কিছুই বলো, যা কিছুই আমরা এক্সপ্লেন করি, দুটো ফ্যাক্টর দিয়ে এক্সপ্লেন করি, আইদার রেজোনেন্স এফেক্ট অর ইন্ডাকটিভ এফেক্ট। তো রেজোনেন্স করার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন যদি থাকে তাহলে রেজোনেন্স এফেক্ট দিয়ে অ্যান্সার দেবো, যদি না থাকে তাহলে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে অ্যান্সার দেবো, মানে ইলেকট্রন নেগেটিভিটি দিয়ে অ্যান্সার দেবো। ক্লিয়ার? গুড। নেক্সট কোশ্চেনটা দেখছেন, দেওয়া হয়েছে তরফ থেকে, বলছে why are the amines less acidic than alcohols with comparable mass? কম্পারেবল মাসের একটা অ্যামিনস একটা অ্যালকোহল ড্র করা যায়। ধরো আমার কাছে আছে মিথাইল অ্যালকোহল আর একটা আছে মিথাইল অ্যামিন। এই দুটোর মধ্যে অ্যামোনিয়াম কেন বা মিথাইল অ্যামিন কেন মোর বেসিক, এটা আগের দিনও আমরা করেছি, আরেকবার বলছিলাম। বেসিক তারাই হয় যারা ইলেকট্রন ডেনসিটি ডোনেট করতে পারে। নাইট্রোজেনের কাছে ইলেকট্রন ডেনসিটি আছে, অক্সিজেনের কাছেও আছে,
দুজনে কি ডোনেট করবে না, দেখতে হবে ডোনেট করার পর ওই এইচ প্লাসগুলোকে এরা অ্যাকসেপ্ট করবে, এই অ্যাকসেপ্ট করার পর যে কম্পাউন্ডগুলো জেনারেট করলো সেটা আদৌ স্টেবল কিনা সেটা দেখতে হবে। দেখা যাক কি তৈরি হচ্ছে, একই কনসেপ্টে। ইফ দিস ইজ আ বেস 1 বেস 2 দেন ইট ইজ কনজুগেট অ্যাসিড 1 কনজুগেট অ্যাসিড 2। তো কনজুগেট অ্যাসিডগুলোকে আমরা একটু ড্র করে দেখে নিই যে কোন সিচুয়েশনে আছে, ও কি করতে চাইছে এখন। তাহলে CH3OH2 প্লাস ডোনেট করেছে তাই, CH3NH3 প্লাস ডোনেট করেছে তাই, দুটোর মাথায় কিন্তু পজিটিভ চার্জ রয়েছে। তোমরা জানো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথার উপরে নেগেটিভ চার্জ স্টেবল হয়, তার মানে ইলেকট্রোপজিটিভ অ্যাটমের মাথায় পজিটিভ চার্জ স্টেবল হয়। তাহলে বিটুইন কার্বন এন্ড নাইট্রোজেন হুইচ ইজ মোর ইলেকট্রোপজিটিভ, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কেউ বলতে পারো বিটুইন নাইট্রোজেন আর অক্সিজেন হুইচ ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, কে বেশি নেগেটিভ? অক্সিজেন ইজ মোর নেগেটিভ, ইট মিন্স নাইট্রোজেন ইজ মোর পজিটিভ। তাহলে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জটা বেশি স্টেবল, তাই দিস কম্পাউন্ড ইজ মোর স্টেবল, কনজুগেট অ্যাসিড 2। তাই কনজুগেট অ্যাসিড যদি 2 স্টেবল হয় তার মানে এটা বোঝাচ্ছে বেস 2টা বেশি রিঅ্যাক্টিভ, বেস 2টা বেশি রিঅ্যাক্টিভ, it means it is more basic in nature. That's why amines are more basic than alcohols. Clear? আগে কনসেপ্টই হয়ে গেল, আগে কোশ্চেনটার মতো করে। ক্লিয়ার তো, বুঝতে পেরেছো? গুড। পরের কোশ্চেন বলছে why are the primary amines has more boiling point, why do primary amines have higher boiling point than tertiary amine? ব্যাপারটা এরকম, 1 ডিগ্রি অ্যামিন যে বয়লিং পয়েন্ট হবে দ্যাট ইজ গ্রেটার 3 ডিগ্রি অ্যামিনের বয়লিং পয়েন্টের থেকে। এই বয়লিং পয়েন্ট কি করে জেনারেট করে অ্যামিনের ভেতরে? দেখ, একটা 1 ডিগ্রি অ্যামিন আমরা ড্র করছি, দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন, আরো 1 ডিগ্রি অ্যামিন ড্র করলাম, আরো 1 ডিগ্রি অ্যামিন আমরা ড্র করলাম। দেখো নাইট্রোজেনের কাছে লোন পেয়ার থাকে, ডেল্টা নেগেটিভ হয়, এই হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ। এই ডেল্টা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভের মধ্যে এখানেও নেগেটিভ আছে, এখানেও পজিটিভ আছে, এর মধ্যে খুব সুন্দর একটা হাইড্রোজেন বন্ডিং হয়, হাইড্রোজেন নাইট্রোজেনের মধ্যে, হাইড্রোজেন নাইট্রোজেনের মধ্যে, খুব ভালো, হাইড্রোজেন নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয় বিকজ হাইড্রোজেনটা ডিরেক্টলি অ্যাটাচ উইথ নাইট্রোজেন, নাইট্রোজেন ইজ ডেল্টা নেগেটিভ, দ্যাটস ওয়াই হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ। তাই এখানে হাইড্রোজেন বন্ডিং এর একটা প্রবাবিলিটি আছে। কিন্তু তুমি যদি এটাকে 3 ডিগ্রি অ্যামিন বানিয়ে দাও তাহলে নাইট্রোজেনের সাথে সব জায়গাতেই নিশ্চয়ই কোনো কার্বনই অ্যাটাচ থাকবে, এবং এখন যে হাইড্রোজেনগুলো অ্যাটাচ থাকবে সেগুলো কার্বনের সাথে অ্যাটাচ থাকবে নাকি নাইট্রোজেনের সাথে অ্যাটাচ থাকবে। কার্বনের সাথে অ্যাটাচ থাকার জন্য দ্যাট ইজ নো লঙ্গার অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাও, এটা আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমই নেই, সরি it is no longer delta, it is no longer electronegative atom। কোনটাকে বলতে চাইছি? কার্বন ইজ নো লঙ্গার অ্যান ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার সাথে হাইড্রোজেন বসে আছে, তাহলে হাইড্রোজেন ক্যান নেভার বিকাম ডেল্টা পজিটিভ, কোনোদিন পারবে না ডেল্টা পজিটিভ চার্জ অ্যাকোয়ার করতে, কারণ ও কোনো নেগেটিভের সাথে অ্যাটাচ নেই। তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং এর যে ক্রাইটেরিয়া ছিল সেটা নষ্ট হয়ে গেল। হাইড্রোজেন বন্ডিং এর ক্রাইটেরিয়া কি? 3টে ক্রাইটেরিয়া হাইড্রোজেন বন্ডিং এর। ফার্স্ট ক্রাইটেরিয়া যেটা ছিল দ্যাট ইজ the hydrogen should be attached with a strong electronegative atom, যেটা এখানে আর থাকছে না, প্রথম ক্রাইটেরিয়া নষ্ট হয়ে গেছে, বাকি ক্রাইটেরিয়া থেকে তো আমার কোনো লাভ নেই। তাহলে যেহেতু এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, তাহলে আমরা বলবো এই 3 ডিগ্রি অ্যামিনস এবং অন্যান্য বাকি 3 ডিগ্রি অ্যামিনস এর মধ্যে খুব উইক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, দ্যাট ইজ কল্ড ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং এই ফোর্সটা খুবই কম। কিন্তু এখানে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আছে দ্যাট ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, দ্যাট ইজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাই এই ফোর্সটা অনেকটাই বেশি, তাই এই ফোর্সকে ব্রেক করতে বেশি এনার্জি লাগবে, ইট মিন্স বেশি হিট লাগবে। বেশি হিট লাগবে মানে আমার হিসাব মতো তাই দাঁড়াচ্ছে যে বয়লিং পয়েন্টটা বেশি শো করবে ওরা, এই কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট উইল বি গ্রেটার দ্যান দিস। আই থিংক ক্লিয়ার, বুঝতে পেরেছো? শিওর তো? হ্যাঁ, ওই কার্বন আর হাইড্রোজেনের সাথে যে হাইড্রোজেন বন্ডিংটা হবে না ওটাই বলতে। হ্যাঁ, গুড। এবার বলেছে 1,4-ডাইক্লোরোবিউটেন থেকে হেক্সেন 1,6-ডাইঅ্যামিন, এটা কনভার্সন।
কনভার্সন এরকম, ওয়ান ফোর ডাইক্লোরো বিউটেন থেকে হেক্সেন 1,6 ডায়ামিন, হেক্সেন। তো হেক্সেন 1,6 ডায়ামিন আমরা ড্র করি ফার্স্টে। 1 2 3 4 5 6, এখানে একটা NH2 আছে, এখানেও একটা NH2 আছে। তাহলে টোটাল নাম্বার অফ কার্বন এখানে কটা আছে এবং ওখানে কটা আছে একটু দেখে নিই। 1 2 3 4, এখানে একটা ক্লোরিন আছে, এখানেও একটা ক্লোরিন আছে। এখান থেকে আমাদের কোথায় যেতে লাগবে? দেখো এখানে টোটাল নাম্বার অফ কার্বন কটা আছে? 3 4 5 6। তাহলে এই 4টে কার্বন থেকে আমাকে যেতে হবে 6টা কার্বনে। ভালো করে মন দিয়ে বোঝো, 4টে কার্বন থেকে আমাকে যেতে হবে 6টা কার্বনে। তাহলে কার্বন নাম্বার ইনক্রিজ করতে হবে। কার্বন নাম্বার ইনক্রিজ করার জন্য যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এর উপর দিয়ে আমরা কার্বন জাতীয় কিছু অ্যাড করব, যেরকম পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড অ্যাড করলে কি হবে? এখানে একটা SN2 টাইপ অফ রিঅ্যাকশন হবে। ক্লোরিন ডেল্টা নেগেটিভ, ইট মিন্স কার্বন ডেল্টা পজিটিভ। এগেইন হিয়ার ক্লোরিন নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ। তাহলে এখান থেকে যে সায়ানাইড মলিকিউলগুলো আছে সেই দিয়ে কার্বনে অ্যাটাক করবে, ক্লোরিনকে সাবস্টিটিউট করবে। এখান থেকে আসবে কার্বনকে অ্যাটাক করবে, ক্লোরিনকে সাবস্টিটিউট করবে। তাহলে আমার কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে এগুলো সব সায়ানাইড, CH2 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 CH2, এগেইন সায়ানাইড। এখন আমাকে এখান থেকে এখানে যেতে হবে। তাহলে কি করতে হবে? শুধু হাইড্রোজেনগুলো বসাতে হবে, যেটা আমরা এখানে বসাইনি। তাহলে এখানেও হাইড্রোজেন আনতে লাগবে, হাইড্রোজেন আনতে লাগবে। হাইড্রোজেন আনার জন্য আমাকে কি কম্পাউন্ড ইউজ করতে হয়? H2 ডিরেক্ট অ্যাটাচ করতে পারো নিকেল প্যালাডিয়াম অর প্ল্যাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্স, কিংবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, অর দিয়ে লিখছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো। H2 প্যালাডিয়াম ইউজ করতে পারো, H2 প্ল্যাটিনাম ইউজ করতে পারো, H2 নিকেল ইউজ করতে পারো। তাহলে কি হবে? এই ডাবল বন্ডগুলো ব্রেক করবে, করে এখানে হাইড্রোজেন বসে যাবে। ঠিক আছে, ডাবল বন্ড ব্রেক করছে, H H, আবার ডাবল বন্ড ব্রেক করছে, H H, রিপিটিং হচ্ছে। এটা এখানেও তাই, এখানেও তাই। তাহলে আলটিমেটলি দেখো আমার এই কম্পাউন্ডটা হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোশ্চেনও দিয়েছো, বেনজিন ইন্টু NN ডাইমিথাইল অ্যানিলিন। বেনজিন ইন্টু কত? NN ডাইমিথাইল অ্যানিলিন। দিস ইজ বেনজিন। অ্যানিলিন মানে কি? নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, কিন্তু হাইড্রোজেন দেওয়া যাবে না, দুটো মিথাইল দিয়ে দাও, তাহলে NN ডাইমিথাইল অ্যানিলিন হয়ে যাবে। তাহলে আমাকে তো ফার্স্টে নাইট্রোজেন ইন্ট্রোডিউস করাতে হবে, তারপরে আমি NN ডাইমিথাইল অ্যানিলিন ওর মধ্যে ইন্ট্রোডিউস করাতে পারবো। ঠিক আছে, ওকে। কি করা যাক? এরপরে ফার্স্টে নাইট্রেশন করে নাও, কনসেন্ট্রেট HNO3 অ্যান্ড কনসেন্ট্রেট H2SO। কারণ নাইট্রোজেন না হলে তো এখানে নাইট্রোজেন আসতেও পারছে না কোনোভাবে। তাহলে এখানে নাইট্রেশন হয়ে গেল। নাইট্রেশন হয়ে যাওয়ার পরে আমরা এটাকে রিডাকশন করে দেবো টিন অ্যান্ড HCl দিয়ে। তাহলে এটা কমপ্লিট রিডাকশন হয়ে গিয়ে NH2 হয়ে যাবে, এটুকু তোমরা জানো। এবার এখান থেকে এইটুকু আসার জন্য এক স্টেপে হবে না, 2 স্টেপ আমাকে লাগবে। ফার্স্টে আমাকে কি করতে লাগবে? এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কার্বনেট কিছু অ্যাড করতে হবে, যাতে এই হাইড্রোজেনটা বেরিয়ে আসে। এই হাইড্রোজেনটা বেরিয়ে আসার পরে আমাকে এখানে মিথাইল আয়োডাইড অ্যাড করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? দেখো এখানে দুটো হাইড্রোজেন বসে আছে। এই যে OH বা কার্বনের যাই হোক, এসে হাইড্রোজেনকে তুলে নেবে। হাইড্রোজেনকে তুলে নেওয়ার পর নাইট্রোজেনের যে বন্ডটা আছে সেই মিথাইলকে অ্যাটাক করবে, আয়োডিন বেরিয়ে যাবে। এরকম যদি দুবার আমরা করতে পারি, 2 টাইমস, 2 ইকুইভ্যালেন্ট যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রাইড, যা খুশি সোডিয়াম হাইড্রাইড ইউজ করতে পারো, অর দিয়ে লিখলাম, অর সোডিয়াম কার্বনেট ইউজ করতে পারো, তার সাথে মিথাইল আয়োডাইড ইউজ করো, তাহলে মিথাইল গ্রুপগুলো এইভাবে অ্যাটাচড হবে। তুমি যতগুলো মিথাইল চাও ততগুলো করতে পারো। তুমি যদি 1 মিথাইল চাও তাহলে এটা 1 ইকুইভ্যালেন্ট দিতে হবে, মানে 1:1 রেশিওতে দেওয়ার চেষ্টা করবে। যদি দুটো চাও তাহলে এই অ্যানিলিন কম্পাউন্ড যদি 100টা দাও, তাহলে এই কম্পাউন্ড তুমি দেবে 200টা।
তাই এখানে ডাইরেক্ট বলা আছে টু ইকুইভ্যালেন্ট। হোয়াট ডাজ ইট মিন? ইফ the aniline is present in one equivalent amount, then the reagent should be present in the double amount, so that the double methylation can be processed. Clear ব্যাপারটা? হ্যাঁ স্যার। বলছে ডায়াজোনিয়াম সল্টস, কোশ্চেনটা খুব বুদ্ধির কোশ্চেন, এই কোশ্চেনগুলো ভালো লাগে, আমার ভালো লাগে। রেশনালাইজ করতে হবে। ডায়াজোনিয়াম সল্টস অফ অ্যারোমেটিক অ্যামিনস আর মোর স্টেবল। অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে আমরা যদি কোনো ডায়াজোনিয়াম সল্ট বানাতে পারি n triple bond n plus Cl minus, that is more stable with respect to any aliphatic CaCN triple bond n Cl minus। এই অ্যালিফেটিকের থেকে এটা অনেক বেশি স্টেবল। হোয়াট ইজ দ্য রিজন? স্টেবিলিটি মানে কি? স্টেবিলিটি মানে এমন যে নাইট্রোজেন গ্যাসটা যেন বেরিয়ে না যায়। এখানে আমার নাইট্রোজেন গ্যাসটা উঠে হুশ করে বেরিয়ে যায়। কেন? কারণ এই বন্ডকে ধরে রাখার মতো সাফিসিয়েন্ট এনার্জি এর কাছে নেই। এর কাছে কেন আছে? কেন কি? এখান থেকে রেজোনেন্স হয়। যদি এখান থেকে এত বড় রেজোনেন্স হয়, তাহলে এই যে রেজোনেটিং স্ট্রাকচার আমরা পেয়ে যাবো, দ্যাট ইজ কি? ডাবল বন্ড n, ডাবল বন্ড n। দেখো ডায়াজোনিয়াম সল্টার এখানটায় প্লাস এখানটা মাইনাস, দেখো কি হচ্ছে। ডায়াজোনিয়াম সল্টার জন্য এখানে যে ডাবল বন্ড, এখানে যে সিঙ্গেল বন্ডটা ছিল সেটা রেজোনেন্সের থ্রু দিয়ে ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এই নাইট্রোজেনটা ভাঙার জন্য এখন দুটো বন্ডকে ব্রেক করে আমাকে নাইট্রোজেনকে তুলতে হবে, দুটো বন্ড CN। তার মানে মোর বন্ড এনার্জি ইজ অ্যাচিভড। কিসের জন্য হলো? ডিউ টু রেজোনেন্স। অ্যাচিভড ডিউ টু রেজোনেন্স। রেজোনেন্স উইথ কি? অ্যারোমেটিক রিং, এনি অ্যারোমেটিক রিং, যে কোনো অ্যারোমেটিক হলেই হবে। কিন্তু অ্যালিফেটিকে তো সেই মানে সেই যে প্রোভাইডটা করতে হচ্ছে ডাবল বন্ড, সেই প্রোভাইড ও করতে পারছে না অ্যালিফেটিক রিং। কেন? কারণ ওর কাছে সেই ডাবল বন্ড নেই সাফিসিয়েন্ট। তাই জন্য এটা লেস স্টেবল হয়ে যাচ্ছে। এখান থেকে একটু হিট দিলেই এটা চুপ করে বেরিয়ে যাবে, কিন্তু এটা 0 to 5 ডিগ্রি অবধি থেকে যাবে। এটা কি 0 to 5 এ কেন তুই -10 ডিগ্রিতে নিয়ে গেলে ওটা থাকবে না, এটা উড়ে বেরিয়ে যাবে। কেন উড়ে বেরিয়ে যাবে? কারণ এখানে ডাবল বন্ড নেই, কোনো সিঙ্গেল বন্ড আছে। তুই নাইট্রোজেন গ্যাস ইজিলি কাইনেটিক এনার্জি একবার করে নিয়ে বেরিয়ে যাবে। এবং যদি মিডিয়ামে আমার কাছে ওয়াটার থাকে, তাহলে নাইট্রোজেন গ্যাস বেরিয়ে যাওয়ার পর ওয়াটারের ওয়েস্টটা এখানে এসে বসে যাবে এবং নাইট্রোজেন গ্যাস বেরিয়ে গেল, তাহলে আমি এটা মিথাইল অ্যালকোহল পেয়ে যাবো। ক্লিয়ার ব্যাপারটা? স্যার অ্যালিফেটিকটা কেন স্টেবল না? অ্যালিফেটিকের কাছে ডবল বন্ড করা যাচ্ছে না, রেজোনেন্স করার মতো বেনজিন রিং নেই। অ্যালিফেটিকের কাছে সিএসসির কাছে কোনো বেনজিন রিং নেই। তুমি যে কোনো অ্যালিফেটিক রিং নিয়ে চলে আসো, তার মানে কোনো ডাবল বন্ড নেই। তাই নাইট্রোজেন গ্যাসটা ইজিলি বেরিয়ে যাচ্ছে, কারণ সিএন বন্ডটা সিঙ্গেল বন্ড, লোয়েস্ট বন্ড এনার্জি। এখানে যে সিএন বন্ডটা আছে ডাবল বন্ড, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট বন্ড এনার্জি। ক্লিয়ার? ওকে, কিছু কনভার্সনস এসছে, ঠিক আছে। আমি কনভার্সনটা এখানে ড্র করছি, অনেকে হয়তো পেরে যাবে, তোমরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি করে দিচ্ছি। C6H5CuNH2, এর উপরে দেওয়া হয়েছে Br2KOH হয়ে গেল A। এর উপর দিয়ে আমরা দিচ্ছি NaOH, তার মধ্যে দিচ্ছি CaCl3KOH হয়ে গেল B। এই বি এর ওপর দিয়ে, আচ্ছা এর ওপরে আমরা যদি একটু ভুল করেছি, আমি দেখতে ভুল করেছি, এর ওপর দিয়ে CaCl3KOH দিলে হয় D, এর ওপর দিয়ে CaCl3KOH দিলে হয়ে যাচ্ছে D। আর বি এর ওপর দিয়ে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড দিই তাহলে হয়ে যাচ্ছে E। আচ্ছা, বি এর ওপর দিয়ে যদি ডায়াজোনিয়াম ক্লোরাইড দিই তাহলে হয়ে যাচ্ছে C, C6H5N2Cl-, তাহলে হয়ে যাচ্ছে C। তাহলে ABCDE এই পাঁচটাকে জানতে হবে, স্ট্রাকচার ড্র করতে হবে, এদের নামও লিখতে হবে, তাহলে 5 মার্কস পাবো, আদারওয়াইজ দেবে না। তো আমরা জানি এটা হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন, অ্যামাইডের উপর যদি Br2KOH দেওয়া হয় তাহলে হফম্যান ডিগ্রেডেশন হয়। হফম্যান ডিগ্রেডেশনে কি হয়, এখান থেকে CO গ্রুপটা বেরিয়ে যায়। তাহলে আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি the compound A is C6H5NH2, it means it is aniline।
অ্যানির উপরে NaO2 দিলে কি হয় তোমরা খুব ভালো মতো জানো। এখানে ওরা স্টিম লিখেছে, স্টিম, এটা ভুল হয়েছে, এটা আইস কোল্ড, এখানে আবার আইস কোল্ড লিখেছে, এখানে আবার স্টিম লিখেছে। ঠিক আছে, নো প্রবলেম, স্টিম লিখেছে যখন তাই তো নিতে হবে। এখানে আবার আইস কোল্ড লিখেছে, তাও নিতে হবে। তো খুব ভালো মতো জানো বি কি তৈরি করে। অ্যানিলিনের ওপর যদি আমি NaO2 দিই, তোমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে রিঅ্যাকশনটা করে। অ্যানিলিন NaO2 তৈরি হবে NaCl আর HNO2। HNO2 কে আমরা এরকম ভাবে ড্র করতে পারি। এবার কি হচ্ছে, এখান থেকে ওয়াটার মলিকিউল বাইরে বেরোচ্ছে। ভালো করে বোঝো, ওয়াটার মলিকিউল বাইরে বেরোচ্ছে আর আমি দিচ্ছি স্টিম। 0 to 5 ডিগ্রি দিইনি, স্টিম দিয়েছি। তার মানে 5 ডিগ্রি অনেক উপরে স্টিম, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে নাইট্রোজেন গ্যাসও দাঁড়াবে না, 0 থেকে 5 ছাড়া নাইট্রোজেন গ্যাস দাঁড়ায় না, এটাও বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? তাহলে পড়ে থাকছে এই কম্পাউন্ডটা বেনজিনের সাথে OH। তাহলে এখানে ড্র করে দিচ্ছি কম্পাউন্ডটা বেনজিনের সাথে OH, দ্যাট ইজ ফেনল, দ্যাট ইজ আওয়ার বি। ফেনলের মধ্যে যদি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড দিই তাহলে অ্যাজোবেনজিন তৈরি হয়, যেটা এর আগে ক্লাসে করা আছে, দেখে নেবে। তবু তোমাদের জন্য মেকানিজম একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ফেনলটা ছিল তার সাথে আমরা অ্যাজোবেনজিন, মানে এটা কি জেনারেট করছে দেখা যাক। এই অক্সিজেনের কাছে যে লোন পেয়ার রয়েছে সেটা এখানে আসছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে গিয়ে নাইট্রোজেন অ্যাটাক করছে, এই নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে আমাদের যে কম্পাউন্ড হচ্ছে আমরা এখানে ড্র করে দিই OH, রেডিশ অরেঞ্জ কালার, দিস ইজ অ্যাজোবেনজিন, রেডিশ অরেঞ্জ কালার, দিস ইজ কল্ড অ্যাজোবেনজিন। ওকে, এখন এই যে কম্পাউন্ড আছে তার উপর ক্লোরোফর্ম KOH দিচ্ছে, ইট মিন্স কার্বিলামিন রিঅ্যাকশন। কার্বিলামিন রিঅ্যাকশন, কার্বিলামিন রিঅ্যাকশনে আইসোসায়ানাইডের খুব বাজে একটা গন্ধ জেনারেট করে। তাহলে এই কম্পাউন্ডের সাথেই হবে C6H5N, তার সাথে C, আইসোসায়ানাইড হয়ে গেল। তাহলে নাম কি এটা? দিস ইজ ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। ওকে, আর এই যেটা হচ্ছে সেটা হচ্ছে E, কি হচ্ছে এখানে? বি কি জেনারেট করেছে? আইসোসায়ানাইড, তার উপরে দিচ্ছ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে রিডিউসিং এজেন্ট, ঠিক আছে? রিডিউসিং এজেন্ট মানে রিডাকশন করে দেবে, NC রিডাকশন করে দেবে। তো রিডাকশন করলে কি হবে? C6H5NH2CH2, ঠিক আছে? এটা একটা NaCH, নট NH2, NaCH2। তাহলে N মিথাইল অ্যানিলিন জেনারেট করবে এটা, যেটা রিডিউসিং এজেন্ট। তাহলে N মিথাইল অ্যানিলিন। এই ছিল তোমাদের পুরো ফ্লো চার্ট, 5টা কম্পাউন্ড চেয়েছিল, ঠিক আছে? হয়ে গেল 5টা কম্পাউন্ড। এরকম আরেকটা কোশ্চেন আছে, সেটা করা যাক। এখান থেকে কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো, যদি কিছু জিজ্ঞেস করার মনে হয় তাহলে করতে পারো, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা চলে যাব। ওকে, কোনো প্রবলেম নেই। এরকমই একটা ফ্লো চার্ট দেওয়া আছে। দেখা যাক, ড্র করা যাক। as ABCD, benzoic acid, ammonia, heat। benzoic acid, ammonia, heat। বেনজোইক অ্যাসিডের সাথে ফার্স্টে আমরা দিচ্ছি অ্যামোনিয়া এন্ড হিট, তাহলে হচ্ছে A, তার সাথে দেওয়া হচ্ছে Br2KOH, তাহলে হয়ে যাচ্ছে B। NaNO2HCl আইসে, তাহলে হচ্ছে C। C এর উপর CuCl HCl, তাহলে হচ্ছে D। আর E বলে একটা কম্পাউন্ড আছে, তার সাথে SnHCl দিলে হয় B। ঠিক আছে, চলো তাহলে বেনজোইক অ্যাসিড ড্র করা যায়। বেনজিন COOH, বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিডের সাথে আমরা দিচ্ছি অ্যামোনিয়া। অ্যামোনিয়াটাকে এরকম ভাবে ড্র করলাম, করে OH and H, এখান থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে আমার কম্পাউন্ড A জেনারেট করছে। তাহলে আমার A কম্পাউন্ড ইজ CONH2। হফম্যান ডিগ্রেডেশন করলে কি হয় এখন শিখে গেলে, CO গ্রুপটা থাকে না, বেরিয়ে চলে যায়, তাহলে বেনজিনের সাথে থাকছে NH2। আচ্ছা, B
কম্পাউন্ডটা জেনারেট করছে ই এর উপর দিয়ে কিছু করলে, তাহলে ই কম্পাউন্ডটা কি এখান থেকে বুঝতে পারছো, ই এর উপর রিডাকশন করলে NH2 হয়, তাহলে রিডাকশন করার আগে কি ছিল, NH2 ছিল না, নিশ্চয়ই ছিল NO2। ওকে, এখন বি থেকে আমরা আসছি সি তে। বি থেকে সি তে আসার তোমরা খুব ভালো করে জানো ডায়াজোনিয়াম সল্ট জেনারেট হয়েছে এটা, তাহলে আমাদের যে সি কম্পাউন্ড সেটা কিছুই না, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। সি থেকে এবার আমরা ডি তে যাব, তাহলে ডিটা কি হবে, জাস্ট এখান থেকে দেখতেই পাচ্ছ সিএলটা নেগেটিভ আছে, তাহলে এখান থেকে যখনই হিট হবে, আইসটা তো পরে দেয়নি, যতক্ষণ আইস ছিল ততক্ষণ নাইট্রোজেনটা রয়েছে, আইস উঠে যাওয়া মানে রুম টেম্পারেচার মানেই নাইট্রোজেন গ্যাস আর টিকবে না, এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে যে সিএল মাইনাস আসবে সে গিয়ে ওখানে অ্যাটাক করবে, সিএলটাকে এখানে অ্যাটাক করবে, এটাকে বের করে দেবে, তাহলে হবে ক্লোরোবেনজিন। নিশ্চয়ই বুঝতে পারছো এটার নাম কি, বেনজিনের সাথে অ্যামাইড, দ্যাট ইজ বেনজামাইড, কম্পাউন্ড এ ইজ বেনজামাইড। নাম না লিখে আসলে কিন্তু হাফ হাফ করে কেটে নেবে, শুধু স্ট্রাকচার রাখলে হবে না। অ্যানিলিন, দিস ইজ নাইট্রোবেনজিন, দিস ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা কি হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে, এটুকু থাকলো, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, তাহলে আমরা নেক্সট কম্পাউন্ডে চলে যাচ্ছি। এর পরেরগুলো আই থিঙ্ক তোমরা পেরে যাবে, একই রকম ফ্লো চার্ট রয়েছে, সেমই দেখলাম, ওই জন্য আমি বলছি না। নাইট্রোবেনজের ওপর 10HCl দেবে, অ্যানিলিন, ডায়াজোনিয়াম বানাবে, CuCl KCl দিচ্ছ, এনিওয়েজ হিট করছো, ওই চলে যাচ্ছে। কোনো পার্টিকুলারলি প্রবলেম থাকলে পরের দিন আর বলো, কারণ একই জিনিস আর বলছি না। একটা একটু আনকমন ছিল সেটা বলছি, দেখো CH3CONH2 এর মধ্যে P2O5, এটা অনেকের প্রবলেম হতে পারে। CH3CONH2 P2O5 হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট, ও জলটাকে বের করে নেয়। জল কি করে বেরোবে, এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে অক্সিজেন, ও জলটা বেরোবে, তাহলে পড়ে থাকছে কি CH3CN, এর উপর দিয়ে H2PT NaOH H2PT দেওয়া মানে রিডাকশন হচ্ছে, এখানে রিডাকশন হবে CH3CN। রিডাকশন কিভাবে হবে, এই বন্ডগুলো খুলবে, হাইড্রোজেন ঢুকবে, বন্ডগুলো খুলবে, হাইড্রোজেন ঢুকবে, হলো। এখন যেটা তৈরি হচ্ছে, আচ্ছা এটা কম্পাউন্ডটা ছিল A, এখানে যে কম্পাউন্ড ছিল যেটা ছিল B, এবার উপর তোমরা দিচ্ছ NaO2HCl। দেখো একটু আগে দেখলাম অ্যারোমেটিক যদি আমার কাছে কোনো ডায়াজোনিয়াম সল্ট থাকে সেটা স্টেবল, বাট অ্যালিফেটিক ডায়াজোনিয়াম সল্ট কিন্তু একদমই স্টেবল না। তো এখানে ডায়াজোনিয়াম সল্ট হয়েও সেটা ভেঙে যাবে, কেন, NaCl তো এখান থেকে বেরোচ্ছে আর থাকছে HNO2, তাহলে রিয়াকশনটা কি হচ্ছে দেখো, CH3CH2NH2, HNO2 কে আমরা এরকম ভাবে ড্র করবো, HNO2, একটা এই পাশে HNO2, এখান থেকে তাহলে জলটা বেরোচ্ছে, আর ডায়াজোনিয়ামটা স্টেবল না, যেহেতু অ্যালিফেটিক, তাহলে নাইট্রোজেনটাও বেরোচ্ছে, তাহলে কম্পাউন্ড হয়ে যাচ্ছে CH3CH2OH, অ্যালকোহল, এটা হচ্ছে আমার সি কম্পাউন্ড। তাহলে এটার নাম কি, অনেকে এটা জানো না, এটাকে বলো মিথাইল সায়ানাইড, না আইউপিএসি নেম করলে এটাকে বলবে অ্যাসিডোনাইট্রাইল। নাইট্রাইল কেন, সায়ানাইডকে নাইট্রাইল বলে, এটার নাম কি ইথানামিন, ইথানামিন আইউপিএসি বলছে, আর এটার নাম কি ইথানল। ঠিক আছে, নেক্সট কনভার্সন আসছে C6H5 সায়ানাইডের মধ্যে, এটা তোমরা জানো, এটা আর বলছি না, যেটা জানো না সেটা বলে দিচ্ছি, এটা হয়তো জানো না। C2H5 CH2NH2, এর সাথে আমরা কি দেব, যাতে করে এরকম হবে C2H5 CH2NH COCH3, দেখো যা COCH3 গ্রুপটা বাইরে থেকে আসছে, এই COCH3 গ্রুপটা কি করে বাইরে থেকে আসবে, যদি আমি এটা দিতে পারি CH3COCl, তাহলেই নাইট্রোজেন আসবে, ক্লোরিনটা ডেল্টা নেগেটিভ, কার্বন ডেল্টা পজিটিভ, নাইট্রোজেন আসবে, কার্বনে ধাক্কা মারবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে আমি এটা পেয়ে যাবো। এবং ক্লোরিনটা কি হয়ে বেরোচ্ছে, এখানে Cl, এখান থেকে এই যে HCl হয়ে বেরোচ্ছে, তাহলে HClটাকে তোলার জন্য তো কাউকে দরকার, HCl হচ্ছে একটা অ্যাসিড, তাই জন্য আমার একটা বেস দরকার, এই রিঅ্যাকশনটা এমনি হবে না, বেস হিসাবে পিরিডিন দিতে হবে, এই পিরিডিন করে HClটাকে খেয়ে নেবে। পিরিডিন না দিলে কি হবে, এই HClটা পরে অ্যামিনের ওপর গিয়ে বসবে, তাহলে অ্যামিনটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবে, অ্যামিনের যে ডিঅ্যাক্টিভিটি সেটা নষ্ট করে দেবে। অ্যামিন তো একটা বেস,
আমি নো ডাউট একটা বেস, আর একটা একটা করে অ্যামিন যখনই এর সাথে রিঅ্যাক্ট করছে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে, অ্যাসিটাইল ক্লোরাইড, দিস ইজ অ্যাসিটাইল ক্লোরাইড, তখন একটা একটা করে HCl তৈরি করছে এর পাশে। এই যে HCl গুলো তৈরি হলো, এটাকে যদি আমি না খেয়ে নিই, পিরিডিন দিয়ে এটাকে অ্যাবজর্ব করাতে হবে। পিরিডিন একটা বেস, পিরিডিন একটা ছোট বেস, এই বেসটা HCl গুলোকে নষ্ট করছে, নইলে এই HCl গুলো গিয়ে এর সাথে বসবে, বসে রিঅ্যাক্টিভিটি নষ্ট করে দেবে। আমি চাই না সেটা হোক, তাই জন্য আমরা পিরিডিন ইউজ করে কাজটা করব, ডিরেক্ট কিন্তু কাজ করতে যাব না, ঠিক আছে? কোশ্চেনটা ছিল এরকম, নাইট্রোমিথেন ইনটু ডাইমিথাইলামিন, নাইট্রোমিথেনকে ড্র করতে হবে ফার্স্টে, CH3NO2, দ্যাট ইজ নাইট্রোমিথেন, একটাই কার্বন আছে। ডাইমিথাইলামিন মানে নাইট্রোজেনের সাথে এই পাশে একটা মিথাইল আছে, এই পাশে একটা মিথাইল আছে, এখানে একটা নাইট্রোজেন আছে। তাহলে আমাকে একটা মিথাইল গ্রুপ আনতে হবে, বাইরে থেকে মিথাইল গ্রুপ আনতে হবে। দেখি কিভাবে আনা যায়। আগে নাইট্রোটাকে অক্সিজেনগুলোকে তো তাড়াবো, তাহলে রিডাকশন আমাকে করতেই হবে 3HCl দিয়ে। রিডাকশন করো, তাহলে CH3NH2 জেনারেট করবো। এবারে NH2 থেকে আমি কি করে CH3 পাবো? এটা কাজটা খুব মজার, দেখো এটাকে আমরা কার্বাইলামিন রিঅ্যাকশন করবো। কার্বাইলামিন রিঅ্যাকশন, যেটা তোমরা হ্যালোঅ্যালকেন চ্যাপ্টারেও পড়েছো এবং অ্যামিন চ্যাপ্টারেও পড়েছো, কার্বাইলামিন রিঅ্যাকশন। সেটা হচ্ছে ক্লোরোফর্ম KOH অ্যালকোহল দিয়ে হিট করতে হয়, তাহলে এখান থেকে জেনারেট করে NC, খুব বাজে একটা গন্ধ হয় NC, এবং এটা বিষাক্ত। হ্যাঁ, এবার এই NC তে কি থাকে? ডাবল বন্ড আছে C এর সাথে। এবার এই ডাবল বন্ডকে আমি যদি রিডাকশন করতে পারি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে H2 নিকেল, H2 PT, LiLH4, H2 নিকেল, H2 PT, H2 প্যালাডিয়াম, যদি আমরা রিডাকশন করতে পারি, তাহলে এখানে হাইড্রোজেনগুলো ঢুকতে শুরু করবে। তাহলে কি হবে? এখানে এই নাইট্রোজেনের বন্ডটা ভাঙবে, একটা হাইড্রোজেন ঢুকছে, এখানে তিনটে হাইড্রোজেন ঢুকতে পারে, তাহলে ভ্যালেন্সি 3, এটাই হয়ে যায়। হয়ে আমাদের কম্পাউন্ড জেনারেট করে গেছে, জাস্ট রিডাকশন করতে হবে। তাহলে NC আপাতত রাখি। NC বানানোর জন্য আমাকে কার্বাইলামিন রিঅ্যাকশন করতে হবে, যেটা ক্লোরোফর্ম KOH এর রেসপেক্ট আমরা করি, হচ্ছে প্রেজেন্সে করি, নট রেসপেক্ট। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এই হচ্ছে, আর বাকি যা যা কোশ্চেন আছে সমস্ত কিছু আমার অলরেডি ক্লাসগুলো ভিডিও করে দেওয়া হয়েছে, ওগুলো দেখে নেবে। তাহলে অ্যামিস মোটামুটি শেষ, বায়োমলিকুল শুরু হয়ে গেছে।